আচ্ছা, আমরা আজ একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে এখন যে নির্বাচন পদ্ধতি চালু আছে, মানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি, এর বদলে যদি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম আসে, তাহলে ঠিক কি হতে পারে? হুম এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। একদম। আর আমাদের হাতে একটা লেখা আছে। শিরোনামটা হলো সমানুপাতিক প্রতিনিধিত্ব, বাংলাদেশের জন্য ঝুঁকি ও সুফল। আমরা মূলত এই লেখার তথ্যের উপর ভিত্তি করেই এর সম্ভাব্য সুবিধা অসুবিধাগুলো একটু খতিয়ে দেখব, মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে এর প্রভাব কি হতে পারে। হ্যাঁ, তবে এটা মনে রাখা দরকার যে আমরা কিন্তু শুধু সূত্র থেকে পাওয়া তথ্য নিয়েই কথা বলছি। এখানে আমাদের নিজেদের মতামত দিচ্ছি না। ঠিক তাই। তো চলুন শুরু করা যাক। এই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর জিনিসটা আসলে কি, আর সূত্র অনুযায়ী বাংলাদেশের জন্য এর ফলাফল কেমন হতে পারে। আচ্ছা, প্রথমেই একটু সহজ করে নেওয়া যাক। এখন যেভাবে ভোট হয়, মানে এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পায় সেই জেতে, এফপিটিপি। কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর তো বেশ অন্যরকম শোনাচ্ছে। মূল পার্থক্যটা কোথায়? ঠিক বলেছেন। দেখুন, মূল তফাতটা হলো ভোট কিভাবে আসনে বদলায়, মানে ট্রান্সলেট হয়। এফপিটিপিতে তো এলাকার যিনি জেতেন শুধু তার ভোটটাই কাজে লাগে, তাই না? বাকি ভোটগুলো ওগুলো একরকম মানে হিসাবে আসে না আর কি। হ্যাঁ, সেটাই তো। কিন্তু পিআর ব্যবস্থায় একটা দল মোট যত পার্সেন্ট ভোট পেল, ধরুন সারা দেশে, মোটামুটি সেই অনুপাতেই তারা সংসদে সিট পাবে। এর মানে দাঁড়াচ্ছে তত্ত্বগতভাবে অন্তত সব ভোটেরই একটা দাম আছে। কোনো ভোটই পুরোপুরি ওয়েস্ট বা নষ্ট হয় না। বাহ, শুনতে তো বেশ ভালো লাগছে। মানে বেশ গণতান্ত্রিক মনে হচ্ছে। কিন্তু ওই যে লেখাটার কথা বলছিলাম, সেখানে তো কিছু ঝুঁকির কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে, তাই না? যেমন ধরুন, জোট সরকার আর রাজনৈতিক অস্থিরতার যে বিষয়টা। একদম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। বিশ্লেষণটি বলছে যে যেহেতু পিআর ব্যবস্থায় ছোট বড় অনেক দলেরই সংসদে আসার একটা সুযোগ তৈরি হয়, সেহেতু কোনো এক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা বেশ কঠিন হয়ে যেতে পারে। হুম। ফল কি হবে? ঘন ঘন জোট সরকার, কোয়ালিশন গভর্নমেন্ট। আর জোট মানে তো দর কষাকষি, নানা রকম সমীকরণ। ঠিক। আর এই জোটগুলো যদি হয় নড়বড়ে, দেখা গেল আদর্শিক মিল কম, শুধু ক্ষমতার জন্য একসাথে হয়েছে, তখন সরকার চালানোই মুশকিল হয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতাও তখন বেড়ে যেতে পারে। লেখাটা এখানে একটা বিরোধাভাস বা কন্ট্রাডিকশন তুলে ধরেছে, যে পিআর তত্ত্বগতভাবে প্রতিনিধিত্ব বাড়ায়, সেটাই আবার বাংলাদেশের মতো দেশে, যেখানে রাজনৈতিক বিভেদ অনেক গভীর, সেখানে উল্টো অস্থিরতা আরও উস্কে দিতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। আর ওই যে ছোট বা ধরুন চরমপন্থী দলের সংসদে আসার ঝুঁকি, সেটা নিয়েও তো বেশ চিন্তা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, সেটাও একটা বড় ভাবনার জায়গা। মানে খুব কম ভোট পেয়েও কিছু ছোট দল, এমনকি যাদের চিন্তাভাবনা হয়তো দেশের মূল স্রোতের সাথে মেলে না, বা ধরুন চরমপন্থী, তাদেরও সংসদে ঢোকার একটা পথ খুলে যেতে পারে। এটা তো জাতীয় ঐক্য বা নীতির জন্য সমস্যা তৈরি করতেই পারে। হুম। আরেকটা বিষয় আছে, জনপ্রতিনিধি আর এলাকার মানুষের সম্পর্ক। এফপিটিপিতে যেমন একজন এমপি তার এলাকার জন্য কাজ করেন, একটা সরাসরি যোগাযোগ থাকে। হ্যাঁ, এলাকার লোকজনের কাছে তার একটা জবাবদিহিতাও থাকে। কিন্তু পিআর ব্যবস্থায়, বিশেষ করে যদি ক্লোজড লিস্ট সিস্টেম ব্যবহার করা হয়, তখন এই ছবিটা কিন্তু পাল্টে যায়। ক্লোজড লিস্ট, এটা একটু বুঝিয়ে বলবেন, এর প্রভাবটা কি হতে পারে? আচ্ছা, ক্লোজড লিস্ট মানে হলো দলগুলো ভোটের আগেই তাদের প্রার্থীদের একটা তালিকা বানিয়ে চলে একটা সিরিয়াল অনুযায়ী। ভোটাররা ভোট দেয় মূলত দলকে, পছন্দের কোনো প্রার্থীকে নয়। দল যে সিরিয়ালে তালিকাটা দিয়েছে, তারা যে কটা আসন পেল, সেই সিরিয়াল অনুযায়ী প্রার্থীরা এমপি হয়ে যান। ওহ, আচ্ছা আচ্ছা। তার মানে কে এমপি হবে সেটা ঠিক করছে দলের নেতারাই। অনেকটা তাই। মানে নিয়ন্ত্রণটা প্রায় পুরোটাই চলে যায় দলের শীর্ষ নেতৃত্বের হাতে। বিশ্লেষণায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এতে দলের ভেতরে গণতন্ত্রের চর্চা কমে যেতে পারে, আর দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগও কিন্তু বাড়তে পারে। কারণ তখন প্রার্থীর যোগ্যতা বা জনপ্রিয়তার চেয়ে দলের প্রতি তার আনুগত্য, সেটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সাধারণ ভোটারদের জন্য তো মনে হয় একটু কঠিন, তাই না? কাকে ভোট দিচ্ছেন, কে জিতলে এমপি হবেন। হ্যাঁ, কিছুটা জটিল তো বটেই। পুরো প্রক্রিয়াটা বুঝতে একটু সময় লাগবে। তার মানে এই যে ঝুঁকিগুলোর কথা আমরা বলছি, এগুলো শুধু তত্ত্বকথা নয়, বরং বাংলাদেশের যে এখনকার রাজনৈতিক পরিস্থিতি, তাতে এগুলো আরও মারাত্মক হয়ে উঠতে পারে। ঠিক, এই পয়েন্টটাতেই লেখাটা জোর দিয়েছে। দেখুন,
আমাদের দেশের বড় দলগুলোর মধ্যে যে বিশ্বাসের অভাব, যে আস্থাহীনতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে অতটা শক্তিশালী নয়। আবার রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই তো একটা অস্থিরতার ভাব আছে। তা তো আছেই। এই সব কিছু মিলিয়ে পিআর ব্যবস্থার যে সম্ভাব্য ঝুঁকি, যেমন ধরুন পার্লামেন্ট আরও খণ্ডিত হয়ে যাওয়া বা অকার্যকর হয়ে পড়া, এগুলো আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। মানে সমস্যা সমাধানের বদলে হয়তো সমস্যা আরও বাড়বে, এরকম একটা আশঙ্কা থেকেই যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা ঝুঁকির কথা বললাম, কিন্তু নিশ্চয়ই কিছু সুবিধার কথাও লেখাটিতে আছে। ভালো দিকগুলো কি কি? অবশ্যই আছে। মুদ্রার উল্টো পিঠও তো দেখতে হবে। সবচেয়ে বড় সুবিধা হিসাবে বলা হচ্ছে ফেয়ার রিপ্রেজেন্টেশন বা সুষ্ঠু প্রতিনিধিত্বের ব্যাপারটা। দলগুলো যত শতাংশ ভোট পাবে, মোটামুটি তত শতাংশ আসনই পাবে। এটা তো গণতন্ত্রের মূলনীতির খুব কাছাকাছি, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব। আরও একটা জরুরি দিক হল, ধরুন নারী বা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, যাদের সংসদে প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম, তাদের প্রতিনিধিত্ব বাড়ার একটা ভালো সুযোগ তৈরি হতে পারে। কারণ দলগুলো হয়তো ভোটের আশায় তাদের তালিকায় এসব গোষ্ঠীর প্রার্থীদের রাখতে চাইবে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আর ওই যে আগে বলছিলাম, এফপিটিপিতে ভোট নষ্ট হওয়ার যে একটা ধারণা আছে, যে বিজয়ী ছাড়া বাকিদের ভোটগুলো কোনো কাজে লাগলো না, পিআর সিস্টেমে সেটা প্রায় থাকেই না। প্রায় প্রতিটি ভোটেরই একটা মূল্য থাকে আসন বণ্টনের ক্ষেত্রে। ফের আরও প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থার হাতছানি, অন্যদিকে আবার রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার বেশ বাস্তব একটা ঝুঁকি। একদম। বিশ্লেষণটি কিন্তু এই উভয় সংকটকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। একদিকে গণতন্ত্রের পথে আরও এগোনোর সম্ভাবনা দেখাচ্ছে, অন্যদিকে বাস্তব পরিস্থিতি মানে বাংলাদেশের কনটেক্সট, সেটা বিবেচনায় নিলে বেশ কিছু বিপদের আশঙ্কাও করছে। আর লেখাটা পড়ে মনে হয় বাংলাদেশের বর্তমান অবস্থার নিরিখে ঝুঁকির দিকটাকেই তারা কিছুটা বেশি গুরুত্ব দিচ্ছে বা ভারী মনে করছে। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুটিয়ে আনি, সারমর্মটা কি দাঁড়ালো? সূত্র থেকে আমরা যা বুঝলাম তা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা একদিকে যেমন নির্বাচনের ফলাফলকে জনগণের ভোটের ইচ্ছার সাথে আরও বেশি মেলাতে পারে, বিভিন্ন পিছিয়ে পড়া গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়াতে পারে, তেমনি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক বিভেদটা বেশ গভীর আর প্রাতিষ্ঠানিক ভিত্তিও হয়তো ততটা পোক্ত নয়, সেখানে এটা নতুন কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে, যেমন ধরুন রাজনৈতিক অস্থিতিশীলতা। হ্যাঁ, চরমপন্থাকে হয়তো জায়গা করে দিতে পারে। এলাকার সাথে এমপির একটা দূরত্ব তৈরি হতে পারে, আবার দলের ভেতরে গণতন্ত্র কমে যাওয়ার ঝুঁকিও থাকে। ঠিক। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন বা ভাবনা আসছে। এই যে বিশ্লেষণটা, এটা তো পিআর ব্যবস্থার একটা সাধারণ ধারণার উপর ভিত্তি করে লেখা, তাই না? কিন্তু আমরা তো জানি যে আনুপাতিক প্রতিনিধিত্বেরও নানা রকম ফের আছে, মানে বিভিন্ন মডেল আছে। হ্যাঁ, অনেক রকম আছে। যেমন ধরুন মিক্সড মেম্বার প্রপোর্শনাল এমএমপি বা ওপেন লিস্ট, ক্লোজ লিস্ট তো আছেই। তো সেই নির্দিষ্ট ধরনগুলো কি বাংলাদেশের জন্য ভিন্ন ফল দিতে পারে? ধরুন এমএমপি বা ওপেন লিস্ট ব্যবহার করলে কি ঝুঁকি বা সুবিধাগুলো অন্যরকম হবে? এটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। অবশ্যই পারে। এক একটা মডেলের নিজস্ব সুবিধা অসুবিধা আছে। যেমন ওপেন লিস্টে হয়তো ভোটাররা দলের পাশাপাশি প্রার্থীকেও পছন্দ করার সুযোগ পায়, যেটা ক্লোজ লিস্টে নেই। তখন হয়তো দলীয় নিয়ন্ত্রণ কিছুটা কমে। সেটাই। তার মানে শুধু পিআর ভালো কি মন্দ এই বাইনারিতে না থেকে কোন ধরনের পিআর বাংলাদেশের জন্য উপযুক্ত হতে পারে বা আদৌ হতে পারে কিনা সেই গভীরে যাওয়ার সুযোগ কিন্তু রয়েই গেল। এটা নিয়ে আরও ভাবা দরকার। অবশ্যই। নির্দিষ্ট মডেলগুলোর প্রভাব অনেক ভিন্ন হতে পারে। সেটা একটা আলাদা এবং গভীর আলোচনার বিষয়।